সবাইকে স্বাগত এটিএন নিউজে। আপনারা দেখছেন হ্যাপেনিং পয়েন্ট। হ্যাপেনিং পয়েন্টে প্রতিদিন আমরা ঠিক এই সময়ে হাজির হয়ে যাই নতুন বিষয় এবং নতুন একজন অতিথির সাথে। দর্শক, আমাদের আজকের অতিথি তোফায়েল খান, সাবেক চেয়ারম্যান, বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতি। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি আপনার ধন্যবাদ। পাশাপাশি আমার আজকে যারা দেখছেন বা শ্রোতা আছেন তাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। দর্শক, আমরা পরিচিত হলাম আমাদের আজকের অতিথির সাথে। যেমনটি বলছিলাম, নতুন একটি বিষয়। আমাদের আজকের বিষয় মুদ্রণ শিল্পর সমস্যা ও উত্তরণ। সার্বিক এই বিষয়ে আমরা কথা বলবো আমাদের আগত অতিথির সাথে। চলুন দর্শক, চলে যাই তার কাছে। জনাব তোফায়েল খান, মুদ্রণ শিল্প বা এই ব্যবসা বর্তমানে কেমন আকারে আছে এবং কেমন দেখছেন বর্তমানে? মুদ্রণ শিল্পটা বিভিন্ন সেক্টরে বিভক্ত। আচ্ছা, আমরা যেমন এক্সপোর্টের দিক দিয়ে আমরা সরাসরি বেনিফিশিয়ারি না হলেও গার্মেন্টসের যে অ্যাক্সেসারিজগুলো হচ্ছে, হ্যান্ডটেকগুলো হচ্ছে, সবই আমরা বাংলাদেশে করছি। এখন অলমোস্ট 90% হচ্ছে। আগে বায়াররা তাদের হংকংয়ে, সিঙ্গাপুরে, জাপানে, জার্মানিতে কিছু হ্যান্ডটেক করতো। এই হ্যান্ডটেকগুলো আমাদের দেশে চলে আসছে। আলহামদুলিল্লাহ এই কাজে আমাদের দেশে আন্তর্জাতিক মানসম্পন্ন প্রতিষ্ঠান গড়ে উঠেছে অনেকগুলো। তো এই পিজেডও আছে, এই পিজেডের বাইরেও হচ্ছে। এই জন্য এই দিক দিয়ে আমরা অনেক বিকশিত হয়েছি। আপনার প্যাকেজিং ইন্ডাস্ট্রির দিকে যদি তাকান, দেখবেন যে এখন প্যাকেজিংয়ের মোড়ক অনেক বেড়ে গেছে। আমরা ভালো ভালো সিগারেট বক্স করতেছি। আগে মানুষ বিড়ি খাইতো, বিড়ি জায়গায় সিগারেট হচ্ছে, সেইখানে আমরা আন্তর্জাতিক মানসম্পন্ন পর্যায়ে চলে গেছি। আমরা জব হারিয়েছি ছোটো ছোটো কিছু প্রতিষ্ঠানগুলোর, যেগুলো ব্যাংক বা বিভিন্ন অফিস আদালতে যে পেপার ওয়ার্কগুলো হইতো, এগুলো এখন আইটির কারণে কমে গেছে। একদিকে আমরা হারাইলে অন্যদিকে বাড়তেছি। আর আমরা প্রথমত প্রধান প্রতিবন্ধক হিসেবে পাচ্ছি সরকার আমাদের এই খাতটাকে সেবা খাত হিসাবে মূল্যায়ন করে। তাহলে আমরা যে বলি মুদ্রণ শিল্প, আসলে এখন সেটি মুদ্রণ শিল্প আকারে দাঁড়ায়। শিল্প আমরা নিজেরা শিল্পের মতো চলার চেষ্টা করছি, শিল্পর আকারে আমরা এগিয়ে যাচ্ছি। সরকার থেকে স্বীকৃতি পাই না। আমরা বিভিন্ন সময় বিভিন্ন কর্মকর্তাদের আলাপ করে এটা পেপারসও রেডি হওয়ার পরে আনুষ্ঠানিক ঘোষণা না পাওয়ার কারণে এটা বিকশিত হওয়ার পরে এবং সরকারি অনেক বেনিফিট পাওয়ার কাছে শিল্প হিসাবে একটু পিছিয়ে পড়েছে। আচ্ছা, আপনি বলছেন আসলে নতুন নতুন কিছু খাত তৈরি হচ্ছে, যেমন আপনার কথা দ্বারা বলতেন প্যাকেজিং সেক্টর একটি অপর সম্ভাবনা তৈরি হয়েছে, কিন্তু সেই ক্ষেত্রে আবার দেখা যায় যে নির্দিষ্ট কিছু খাতে আসলে আমরা সেভাবে এগিয়ে যাওয়ার যে বাস্তবতা ছিল সেখান থেকে বাস্তবতায় পিছিয়ে পড়ছি এবং অনেক শিল্প কারখানা বা বলা যায় মুদ্রণ শিল্প যারা আছেন, যারা এর সাথে জড়িত, তারা বন্ধ করে দিচ্ছে। এর মূল কারণগুলো আসলে কি? বন্ধ হচ্ছে আমাদের জব ওয়ার্কগুলো। ছোটো ছোটো প্রতিষ্ঠান যারা জব ওয়ার্ক করতো, ব্যাংক বিমার কাজ করতো, বিভিন্ন অফিস আদালত কাজ করতো, এগুলো পর্যায়ক্রমে কমে আসছে। বিকশিত হচ্ছে আমাদের প্যাকেজিং এবং গার্মেন্টস অ্যাক্সেসারিজের যে ইন্ডাস্ট্রিগুলো, সেখানে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। আমি ছোট্ট করে বলি, যেমন আমরা বাংলাদেশে পেপার আর্ট কার্ড হলো আমাদের প্যাকেজিংয়ের মূল উপকরণ। জি, আর্ট কার্ড ইম্পোর্ট হয় দুইটা স্ট্যান্ড। একটা হলো গার্মেন্টস ওনারা অ্যাক্সেসারিজ হিসেবে ডিউটি ফ্রি ইম্পোর্ট করেন বন্ডের লাইসেন্সে, আর একটা হলো আমরা কমার্শিয়াল ইম্পোর্ট করি। আমি যখন কমার্শিয়াল ইম্পোর্ট করি তখন ইন্টারন্যাশনাল মার্কেটে, লোকাল মার্কেটে আমাকে কম্পিটিশন করা খুব টাফ হয়ে যায়, কারণ আমাকে অলমোস্ট 61% আনুষঙ্গিক খরচ দিতে হয়। এখন আমরা নির্ভর করি বাজারে যারা বন্ডের মালটা বিক্রি করেন, আর ওনাদের নির্ভর করে ওনারা যখন মাল বেশি আনতে ছাড় করতে পারেন তখন এক দামে বিক্রি করেন, আবার কাস্টম যখন রেস্ট্রিকশন দেয় তখন দাম বেড়ে যায়। এই স্টেবল সিচুয়েশন না থাকার কারণে আমরা অনেক জায়গায় প্রতিবন্ধকতার সম্মুখীন হই। সেই ক্ষেত্রে সরকারের কাছে আমাদের সাজেশন ছিল যে বন্ডের ডালারা বাজারে বিক্রি করে যে বেনিফিটটা নেয়, এই পরিমাণ বেনিফিট ট্যাক্সে আমাদেরকে দিয়ে দাও, যে আমাকে আপনার 25% না দিয়ে আমাকে 10% দেওয়া হোক। আচ্ছা, 10% দিলে সরকার বেনিফিটটা পাইলো, তাহলে বন্ড ডালার আমার কাছে বিক্রি করে আর বেনিফিটটা পাবে না, সরকারি বেনিফিটটা পাবে, সরকারি বেনিফিটটা পাবে না এবং সরকার বেনিফিটটা পাবে। এই সুযোগটা আমরা কখনো তৈরি করতে পারি না। আমরা যখন এনবিআর মিটিংয়ে যাই, বিষয়টা আলোচনা হয়, আলোচনা হওয়ার পর এটার বাস্তবায়ন হয় না। এই কারণে যারা বন্ডের ব্যবসা করেন তারা অনেক শক্তিশালী, তারা তাদের ব্যবসাটাকে প্রোটেক্ট করতে পারে না, আমরা আমাদেরটা পারি না। এইটা আমাদের বড় সমস্যা হলো, যখন আমরা শিল্প হিসাবে স্বীকৃতি পাই নাই তখন এই দাবিটাও সরকারের কাছে বার্গেনিং করে আদায় করতে পারি না। আমাদের শুরু করতে হয় শিল্প নিয়ে, এই শিল্প দাবি করতেছি। আরেকটা জিনিস হলো, ইন্টারন্যাশনাল মার্কেটের সাথে তাল দিতে হলে ভারতে 55টা প্রিন্টিং ইনস্টিটিউট আছে যেখানে লোকদেরকে প্রশিক্ষিত করা হয়, পড়ালেখা করা, ট্রেনিং হয়। আমাদের পাকিস্তান আমলে গ্রাফিক ইনস্টিটিউট নামে একটা প্রতিষ্ঠান মিরপুরে হয়েছিল, 11 বিঘা জমির উপরে নিয়ে, অত্যন্ত ইম্পর্টেন্ট জায়গা। কিন্তু এখানে ওই সময় যে কারিকুলামটা তৈরি ছিল ওই কারিকুলামটাই আছে, ওই মেশিনারি আধুনিকায় হয় নাই গত 50 বছরে। আর শুধু ওনারা আধুনিকায় করছে যেটা গ্রাফিক ডিজাইনটা কম্পিউটার, এই জায়গাটা কিছু ছাত্র ভর্তি হচ্ছে। এইখান থেকে আমাদের দক্ষ জনশক্তিও বেরিয়ে আসতেছে না, কারণ এখনকার টেকনোলজির সাথে তাল দেওয়ার জন্য
আমাদের যে জনশক্তি এবং আমাদের যে মেশিন ম্যান ওয়ার্কার যারা তৈরি করি, এগুলো আমাদের মেশিনে কাজ করতে করতে মেশিন নষ্ট করতে করতে শিখে আসে। প্রশিক্ষিত একটা জনশক্তির দরকার। এই ব্যাপারে আমরা উদ্যোগ নিয়েছিলাম। অনেকে বা এই ব্যাপারে শিখছে হয়তো বা, কিন্তু যে হাতে কলমে শিক্ষা সেটার অভাব বলছেন আর কি। আর আমরা বলতেছি একাডেমিক শিক্ষার অভাবটা। মানে একটা মেশিনের নতুন টেকনোলজি যখন আসে, তাকে কিছু পূর্ব থেকে অভিজ্ঞতা না থাকলে হাতে কলমে এটা বৃদ্ধি পায় না। তার বেসিকটা দুর্বল থাকে, অনেক কষ্ট করে হাতে কলমে শিখতে হয় তাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আসলে একটি বড় মার্কেট বা বড় একটি বাজার এই মুদ্রণ শিল্পে। আসলে কত মানুষ এই শিল্পের সাথে জড়িয়ে আছে এবং বর্তমানে আপনি বলছিলেন যে প্যাকেজিং সেক্টরে অনেক সম্ভাবনাময় জায়গা তৈরি হচ্ছে, তো এবং গার্মেন্টস শিল্পেও আসলে 90% কাজ এখন আমাদের দেশ থেকেই হচ্ছে। আসলে এখানে প্রায় কত মানুষ জড়িত এবং এর বাজার কতটুকু? আপনার এখানে যেমন আমাদের প্যাকেজিং বলতে আপনার ফার্মাসিউটিক্যাল এক্সপোর্ট হচ্ছে, সেইখানে আছে, গার্মেন্টসে আছে। আমরা আমাদের যেটা অ্যানালাইসিস অনুযায়ী, যেমন বইয়ের সিজনে কিছু লোক মৌসুমি কাজ করে, এই সব মিলাইলে আমাদের কাছে প্রায় 4 লক্ষ লোকের কর্মসংস্থান আছে এখানে। আচ্ছা, আর বাজার কতটুকু, কি পরিমাণ? বাজার প্রায় 8,000 কোটি টাকার মতো। আসলে এত সম্ভাবনায় খাত হওয়ার পরও আপনারা কি আসলে কথা বলছেন না সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে একে পরিপূর্ণভাবে শিল্পের আকারে রূপান্তরিত করার জন্য বা অবদান রাখার জন্য? এটা আমাদের একটা বড় ব্যর্থতা। কিন্তু প্রতি বছর বাজেটে আমরা এফবিসিসির মাধ্যমে বাজেটে উপস্থাপনা করি, প্রস্তাবনা দেই, আমরা নিজেরা দেই। গত 3-4 বছর ধরে আমরা দাওয়াত পাই না, নাহলে আমরা এনবিআর মিটিংয়ে যাই, আমাদের প্রস্তাবনা উপস্থাপন করি। মিটিংয়ে খুব সুন্দর আলোচনা হয়, অদৃশ্য কারণে শেষ পর্যন্ত আমরা রেজাল্ট আদায় করতে পারি না। আচ্ছা, বর্তমানে আপনারা আসলে সাংগঠনিকভাবে, আপনি যেহেতু বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতির সাবেক চেয়ারম্যান ছিলেন, অবশ্য এখনও জড়িত আছেন, আপনারা কি কি উদ্যোগ গ্রহণ করছেন এটিকে সামনে আরও সুন্দরভাবে এগিয়ে নেওয়ার জন্য? আমাদের সবসময় সেই উদ্যোগটা আছে, প্রচেষ্টা আছে, আমরা চেষ্টা করতেছি। আমরা একসময় বহির্বিশ্বের সাথে আমাদের সম্পর্ক ছিল, এখন আমরা প্রতি বছর আমাদের প্রতিনিধি পাঠিয়ে বিভিন্ন মেলায় অংশগ্রহণ করতেছি, অবজার্ভ করতেছি ওরা কোন দিকে যাচ্ছে, কতদূর অগ্রগতি হচ্ছে, এখন কি টেকনোলজি ইউজ হচ্ছে। এটা আমরা একদম আমাদের নিজস্ব পর্যায় থেকে আমরা উদ্যোগ নিয়ে এটা এগিয়ে যাচ্ছি। আমরা একটু বিরতি নিচ্ছি, আপনার কাছে ফিরছি একটু পর। দর্শক, সময় হলো একটি বিরতির, ফিরে আসছি একটু পর। বিরতির পর আবারও ফিরে আসলাম হ্যাপেনিং পয়েন্টে। চলে যাচ্ছি আমরা আলোচনায় আমাদের অতিথির কাছে। জনাব তোফায়েল খান, আমরা আলোচনা করছিলাম আসলে মুদ্রণ সেবা খাত শিল্প রূপান্তরিত হবে কবে এবং সেই নিয়ে সরকারের আগ্রহ। আসলে এই সেবা খাত যদি শিল্পে রূপান্তর নয়, তাহলে তো সরকারের রাজস্ব বৃদ্ধি পাবে। আসলে সরকার কি এই ব্যাপারে অবগত না, নাকি আসলে আপনারা নিজেদেরও কোনো বাধ্যবাধকতা আছে বা আপনারা নিজেরাও চাচ্ছেন না আসলে এটি শিল্প আকারে রূপান্তরিত? আমি ছোট্ট একটা উদাহরণ দিই আপনাদেরকে। আমাদের ঢাকা শহরে প্রায় 5,000 মতো প্রতিষ্ঠান আছে। জি। এর মধ্যে আমাদের প্রেসের ব্যবসা করতে হলে সরকার থেকে এটা আপনার প্রেস ডিক্লারেশন নিতে হয়। ডিসি একটা ডিক্লারেশন দিলে আপনি ছাপার কাজ শুরু করতে পারেন, অন্যান্য ব্যবসায়ের মতো না। এটা এনএসআই, ডিজিএফআই রিপোর্ট করে গোয়েন্দা সংস্থার রিপোর্টের পরিপ্রেক্ষিতে প্রেসে পারমিশন পাওয়া যায়। কারণ ঢাকা শহরে আপনার ধরেন 5,000-এর মধ্যে প্রায় 4,000 হলো অবৈধ প্রতিষ্ঠান, ওদের কোনো কাগজপত্র নাই, ওদের ব্যাটের রেজিস্ট্রেশন নাই। আমরা এনবিআরের সাথে যখনই মিটিং করি বলি যে আপনারা ব্যাট না বাড়ায়া ব্যাট দাতা বাড়ায় দেন, যেহেতু এই ক্ষেত্রে ব্যবসা করতেছে। এখন ওনাদের অনেকগুলা মানে অফলাইনের ব্যবসা থাকে, এখানে মাসোহারা নেওয়া হয়, ইয়ে হয়, ওনারা এদেরকে এই ট্যাক্স লাইনে আনতে পারেন না। আচ্ছা, সরকার এইভাবে একটা রাজস্ব হারাচ্ছে। আমি আপনাকে একটু আগে বলেছিলাম যে বন্ডেড কাগজ আসছে, সেটা বাজারে বিক্রি হচ্ছে। আমাদের প্যাকেজিংয়ে যে প্রয়োজনটা আছে, আমাদেরকে ডিউটি একটু কমায় দিয়ে এটা করে দিলে সেই রাজস্বটা সরকারের বাড়তে পারে। এইভাবে অনেকগুলো সুযোগ আছে। শিল্পের স্বীকৃতি দিলে শিল্প হিসাবে তার অনেক ক্ষেত্রে অবদান রাখার সুযোগ থাকবে। আপনি আরেকটা খুব আশ্চর্যজনক ব্যাপার, আপনি দেখবেন রাস্তায় বাচ্চাদের বই বিক্রি হচ্ছে, একদম বিভিন্ন বই বিক্রি হচ্ছে বাচ্চাদের। দেখবেন বইটার মধ্যে কোনো প্রকাশকের নাম নেই, লেখা আছে আমদানিকারক অমুক প্রতিষ্ঠান। আপনি বলবেন যে কারণটা কি? আমি যদি
আপনার আর্ট কার্ড ইম্পোর্ট করি, আর্ট কার্ড তৈরি হয় না, আমাকে 61% মতো ব্যয় করতে হচ্ছে, আমার লেমিনেশন পেপারে ব্যয় করতে হচ্ছে, কালিতে ব্যয় করতেছে। কিন্তু একটা প্রিন্টিং মেটেরিয়াল ডাইরেক্ট ইম্পোর্ট হয়ে চলে আসে এখানে মাত্র 5% ডিউটি দিয়ে। তো আমার তো এই কম্পিটিশন মার্কেটে টিকার কথা না, শিল্পের জন্য বড় ক্ষতিকর। এটার জন্য আমরা অনেক যুদ্ধ করেছি। মধ্যখানে শুরু হইলো যে ইন্ডিয়া থেকে ছাপাইয়া প্যাকেজিংয়ের কাগজ নিয়ে যাচ্ছে, শুধু ডাই কাটিং করতেছে, ছাপা কাগজের ডিউটি কম ছিল। অনেক কষ্ট করে এটা আমরা ইপিজেটের একটা প্রতিষ্ঠান বন্ধ পর্যন্ত করলাম। আচ্ছা, এইভাবে সরকার থেকে প্রতিবন্ধকতা তৈরি হয়। আমরা ছোট ছোট ব্যবসায়ীরা যখন আন্দোলনে বা সংগ্রামে দাবি উপস্থাপন করি, আমাদের চাইতে বড় যারা আছেন তাদের প্রভাবের কারণে আমরা হারিয়ে যাই। আচ্ছা, আসলে নানামুখী আসলে চাপ আপনারা দিচ্ছেন। আসলে আমরা যদি দেখি একটি সাময়িক বিষয়, আসলে এবারের সরকারি বই ছাপানোর ক্ষেত্রে 10-12টি প্রিন্টিং প্রেসের আসলে সময় মতো বই বুঝে দেওয়ার না কারণে বড় একটি সমস্যার সম্ভাবনা পড়তে হয় আসলে সরকারকে। প্রায় 3 মাস পিছিয়ে যায় কোমলমতি শিক্ষার্থীদের হাতে বই পৌঁছানোর ক্ষেত্রে। আসলে এই সমস্যাটার কারণটা কি, এবং আপনারা কি আসলে সাংগঠনিকভাবে কোনো ব্যবস্থা নিয়েছেন কিনা বা জানতে চেয়েছেন কিনা বা কোনো কথা বলেছেন কিনা? আমরা বলি যে এবারকার একটা বিচ্ছিন্ন ঘটনা। প্রথম হলো সরকার পরিবর্তন হয়েছে, কারিকুলাম একটু পরিবর্তন ছিল। এর চাইতে বড় ঘটনা হলো এবার টোটাল কাজটা অপরিকল্পিত হাতে করা হয়েছে। টোটাল কাজটার পরিকল্পনায় একটা অদক্ষতার বিশাল চাপ আছে। আমি ছোট্ট করে বলি, যেমন আমাদের সায়েন্সের বই আছে, পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, জীববিজ্ঞান, কমার্সের হিসাব বিজ্ঞান, ধর্মীয় বই, সাধারণ বিজ্ঞান, অঙ্ক, এগুলো কোনো পরিবর্তন নাই। পরিবর্তন হয়েছে কাবারের মধ্যে শুধু একটা ছবির। আচ্ছা আচ্ছা, আগের গভর্নমেন্টের অ্যাক্টিভিটিস ছিল, এবার ছাত্র আন্দোলনের দেওয়াল লিখনগুলো আসছে। আমরা কি পরিকল্পিত বইগুলো আগে ছাপতে পারতাম না? পারতাম। আমরা টেন্ডার করে অনেক সময় নষ্ট করেছি, ওয়ার্ক অর্ডার করতে পারি নাই। আপনি এই দেশে এই কাজটার উপরে 1 লাখ মেট্রিক টনের বেশি কাগজের চাহিদা। জি, পুরা বছরে এই রাইটিং পেপারের চাহিদা হলো আড়াই লাখ মেট্রিক টন। এখন আপনি এই কাজটা যখন কারিকুলাম পরিবর্তন হয়েছে, বাজারে নোট গাইডের চাহিদা তৈরি হয়েছে, সহায়ক বই। ওনারা যেহেতু এবার একটা বড় মার্কেট ওনাদের তৈরি হয়েছে, ওনারাও বাজারে আসছে, আমরাও গেছি বাজারে। এখন একই সময় সবাই যাওয়াতে কাগজের একটা সংকট তৈরি হয়েছে, লেবারের সংকট তৈরি হয়েছে। যে কাজটা আমরা আগস্ট মাসে শুরু করতাম, এই কাজটা শুরু করলাম নভেম্বরে এসে আমরা পরিকল্পিত করতে পারলাম না। আমরা বইগুলা চেঞ্জের নামে যে সময় নিলাম, আমরা এত শত শত বইয়ের তালিকা দিই, পরিবর্তনটা কতটুক ছিল। কিছু কিছু বই আছে কাবার চেঞ্জ, যেগুলো একদিনে 100 বই করা সম্ভব ছিল। এবং এই ছাপার পরিকল্পনা পরিকল্পিত নেওয়া উচিত ছিল। এই বইগুলো আগে যাবে, যে বইগুলো আমাদের কারিকুলাম চেঞ্জ আছে, আমরা স্কুলকে বলে দিব যে আপনারা এই বইগুলা সিলেবাস আগায় রাখেন, ওই বইগুলো আসলে ক্লাস করবেন। আমরা কিছুই করতে পারি নাই। এবং বাজার নিয়ন্ত্রণ করে, কাগজের চাহিদা এবং বাজার নিয়ন্ত্রণ করতে গিয়ে, বাজারের সুবিধা দিতে গিয়ে আমরা কাগজের দাম বাড়াই ফেলাম অদক্ষতার কারণে। এখানে আমরা দেখলাম, যদিও কোনো রাজনৈতিক সরকার নাই এখানে, কিন্তু তারপরে দেখলাম অদৃশ্য একটা চাপ এখানে প্রয়োগ হয়েছে কারা। আচ্ছা, এই চাপটাও সব কিছুকে লন্ডভন্ড করে দিয়েছে। এবং কাজের ক্ষেত্রে এনসিডিবির এখানে দূরদর্শিতার অভাব ছিল। আমার ক্যাপাসিটি এনসিডিবি নির্ধারণ করে। আমরা মেশিনের তালিকা দিয়ে বলি আমার কাছে এই মেশিন আছে, বাইন্ডিং মেশিন এই আছে, প্রিন্টিং মেশিন এই আছে। ওনারা এই মেশিনকে ক্যালকুলেশন করে একটা তালিকা দেন। এখন যাদেরকে তার ক্যাপাসিটির বাইরে কাজ দেওয়া হয়ে গেছে, এরা সময়ের ভিতরে করা সম্ভব না। একটা বাজারে ক্রাইসিস লেবারের, একটা কাগজের, তার উপরে তার কাজ এক্সেস। এই কারণে আমি মনে করি টোটাল কাজটা নিয়ে সরকার একটা তদন্ত কমিশন করা উচিত, ভবিষ্যতে যাতে পুনরাবৃত্তি না ঘটে। আচ্ছা, দায়ীদেরকে চিহ্নিত করার জন্য। এবং বোর্ডের অদক্ষতার কারণে, এবং এখানে কিছু টেকনিক্যাল কাজ আছে, যেটা বোর্ডের কিছু টেকনিক্যাল লোক আছে, এদেরকে এবার দেখছি আউটসাইডে বসে থাকার কারণে। এদের অভিজ্ঞতাটা কাজে লাগাইলে কিছুটা আমরা হয়তো এতে রেহাই পেতাম। এই বিষয়টি সামগ্রিকভাবে আপনার কাছে একটি ভালো একটি আসলে উত্তর পেলাম আশা করি। এবং আমি এই ব্যাপারে জানতে চাচ্ছি, আপনার কথার মাধ্যমেই জানতে পারলাম যে আসলে কাঁচামালের দাম বৃদ্ধি আসলে একটি অদৃশ্য শক্তির কারণে কাঁচামালের দাম বৃদ্ধি। এবং আমিও দেখতে পারি যে আপনি বলছিলেন যে কাঁচামালগুলো সেগুলো আসলে হুট করেই অনেক দাম বৃদ্ধি পেয়ে যায়, যেটা কিনা আসলে প্রভাব পড়ে আসলে একজন যদি বই বের করতে চায় বা সামথিং কোনো প্যাকেজিং করতে চায়, আসলে হুট করে এই দাম বৃদ্ধির কারণগুলো কি হতে পারে, এবং এই জন্য আসলে আপনার কোনো পদক্ষেপ নিয়েছেন কিনা? হুট করে কাগজের দাম বাড়াইছে, কাগজ বিল আর্টিফিশিয়াল কারণ এক সময় চাহিদা তৈরি হয়েছে। একটা মিলের ক্যাপাসিটি হলো ডেইলি 200 টন বানাবে, তার কাছে কাস্টমার চলে গেছে 800 টনের। আচ্ছা, আর সবাই একসাথে উৎপাদন, প্রাইমারি, ইবতেদায়ী, দাখিল, আপনার সেকেন্ডারি আসছে, প্লাস নোট গাইডার চলে আসছে। আচ্ছা, এই চাহিদার কারণে আপনার এই সময়ে যদি আমরা শুধু এনসিডিবির বই ছাপতাম, 1 লাখ মেট্রিক টনের মতো কাগজ লাগতো। নোট গাইডার সাথে আরও 1.5 লাখ মেট্রিক টন চলে আসছে।
খাতাও তৈরি হচ্ছে। এই যে চাহিদাটা বৃদ্ধি পাইছে, কিন্তু সময় ছিল স্বল্পতম। আমাদের উৎপাদন ক্ষমতার সাথে সমন্বয় করতে, আর পাল্প ইম্পোর্ট করতে হয়। পাল্পের কোনো দাম বিশ্ববাজারে বাড়ে নাই, আচ্ছা সরকারের ডিউটি রাজস্বও বাড়ে নাই। তাইলে কাগজের ক্রাইসিস যেটা হয়েছে, দাম বৃদ্ধি হয়েছে, এটা আর্টিফিশিয়াল ক্রাইসিস সৃষ্টি করে হয়েছে। ওকে। এবং আমরা একসাথে সবাই বাজারে যাওয়ার কারণে, এনসিডিবি একসাথে সব টেন্ডারগুলো করার কারণে এই প্রেশারটা পড়ছে, ওনারাও সুযোগ নিছে। এইটা যদি মার্চ মাস থেকে হইতো, কারণ মিলালারা মার্চ মাসে আগস্ট মাসে কাগজ বানায়া ডিসেম্বর পর্যন্ত বসে থাকে না, প্রতিদিন উৎপাদন প্রতিদিন বিক্রি করে, তাহলে আমরা প্রতিদিন কাগজ পাইতাম, ক্রমান্বয়ে এগিয়ে যেতে পারতাম। আসলে এই অপরিকল্পিত ব্যবস্থাপনার কারণে মিলালারা সুযোগ নিয়েছে, আমাদেরকে জিম্মি করেছে, শেষ সময় এসে নিম্নমানের কাগজ দিছে। আমাদের এনসিডিবিরও দেখার সময় নাই, আমাদেরও ছাত্রদের বই দিতে হবে, তাকাবার সুযোগ নাই। সরকারের একটা প্রচণ্ড উদ্যোগ ছিল ভালো বই, এবং প্রথম দিকে খুব ভালো বই গেছে, শেষ মুহূর্তে আইসা সেটাও বিঘ্নিত হচ্ছে। আচ্ছা, আমি শেষ আপনার কাছে একটি প্রশ্ন রাখতে চাই, আসলে প্রিন্টিং জগতে আমরা কি আন্তর্জাতিক মানে পৌঁছতে পেরেছি কিনা, এবং আমরা যে সমস্যা বা সম্ভাবনার মধ্যে আছি তা উত্তরণে কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে? অত্যন্ত সম্ভাবনাময় খাত। আমরা কিছু কিছু সেক্টরে প্যাকেজিং, গার্মেন্টস, অ্যাক্সেসরিজের ক্ষেত্রে আমরা আন্তর্জাতিক মানে পৌঁছেছি। নর্মালি আপনি আমাদের ব্রুশিয়ারগুলো ছাপা হয়, লিটারেচারগুলো ছাপা হয়, ফার্মাসিউটিক্যাল, এগুলো আন্তর্জাতিক মানে পৌঁছে। কিন্তু আমাদের সামগ্রিক দেশের মানুষ যেটুকু ব্যবহার করে, বিশেষ করে কোমলমতি পাঠ্যপুস্তকের বইয়ের ক্ষেত্রে এটা একটা বড় কাজ। কারণ পৃথিবীতে একসাথে 4 কোটি ছাত্রের কাছে বই দেওয়া একটা বড় কাজ, খুব অল্প সময়, এবং অনেক দেশে এত নাগরিকও নাই। এই বইটার ক্ষেত্রে আমরা আমাদের অনেকগুলো সক্ষমতা তৈরি হয়েছে পেপার মিলের এবং প্রিন্টিং ইন্ডাস্ট্রির সমন্বয় করে ভালো কাজ আদায় করার প্রচেষ্টায় আমরা অভাববোধ করতেছি। আশা করি আপনাদের মাধ্যমে এবং সরকারের বোধোদয়ের মাধ্যমে একটি সামঞ্জস্যতার সাথে এই সেবা খাত শিল্পে রূপান্তর হবে, এবং যে সম্ভাবনার মধ্যে যাচ্ছে তা উত্তরণ হয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা কথা বলছিলাম আমাদের আগত অতিথি তোফায়েল খানের সাথে, সাবেক চেয়ারম্যান বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতি। আমাদের আজকের বিষয় ছিল মুদ্রণ শিল্প সমস্যা উত্তরণের পথ। এতক্ষণ শুনছিলেন সেই ব্যাপারেই বিস্তারিত কথা। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।